জামাতের যেটা ব্যাপার হয়েছে, তাদের বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে। আপনি কোচিং সেন্টার বলেন, আপনি বেসরকারি ইবনে সিনা থেকে শুরু করে ফার্মাসিউটিক্যাল থেকে শুরু করে এবং বিভিন্ন হাসপাতাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু আছে। এখন এক ইসলামিক ব্যাংকে হাত দেওয়াতেই তাদের ধরেন 22,000 কোটি টাকা আপনার নির্বাচনের পার হেড 10,000 টাকা করে দিয়েছে, সেই তথ্য চলে আসছে কিন্তু অলরেডি। এবং নাবিল গ্রুপের যে প্রধান, সে যে 10,000 কোটি টাকা নিয়েছে সেটাও কিন্তু চলে আসছে। এখন এই ইবনে সিনা কোচিং সেন্টার আর ওই বাদবাকিগুলো যদি চলে আসে, আলটিমেটলি জামাতের তো কিছুই থাকে না। আমার এই জন্য মনে হয় তারা ওপেনসিভ খেলে একবারে কনফার্ম গোল হবে এরকম, আর ডিফেন্সিভ খেলে যে নিজের জিনিসপত্র গোপনে রাখার জন্য। এখন পার্লামেন্টে এই ভূমিকাটাই হচ্ছে তারা নিচ্ছে। কারণ আমি তো ছোট্টবেলা থেকে জামাতের রাজনীতির সাথে আমার রাজনৈতিক প্রতিযোগিতা, এবং আমি খুব চোখের সামনে সম্মুখ সারিতে আমি তাদেরকে অবলোকন করছি। এটা তাদের নিজেকে আত্মরক্ষা করার একটা পলিসি হিসেবে আপাতত আছে। কারণ এতদিন তারা বলে আসলো যে কোনো মুহূর্তে লন্ডনে পাঠিয়ে দিব, হাসিনা গেছে যেই পথে, তারেক রহমান যাবে সেই পথে, এই দেশ থেকে আমরা বিতাড়িত করব, 3 দিনের নোটিশে বাইর করে দিব। এখন কিন্তু এগুলো বলতে বলতে 12 তারিখের মিটিংটা তাদের ফ্লপ, এবং তারা দেখছে যে আসলে এগুলা হুঙ্কার দিয়ে লাভ নাই। ঐক্যমত্য কমিশনের মিটিংয়েও বসতেছে, আবার যে বিএনপি হঠাৎ আন্দোলন করে তারা অংশগ্রহণ করছে। এতদিন তারপরে বললো যে নির্বাচনে তারা জিতে গেছে, তাদের বিজয়টা আমরা নিয়ে নিচ্ছি। কিন্তু আমরা যখন টকশোয়ে মানুষকে বোঝাতে সক্ষম হলাম যে একটা ম্যানিপুলেটিং নির্বাচন ডক্টর ইউনূসের সাথে করে তারা এতগুলি আসন নিয়ে একটা বিরোধী দলের জায়গায় একটা বসানো হবে, আনুপাতিক হারটা ভোটের যাতে বাড়ানো হয়, বিভিন্ন কলাকৌশল গ্রহণ করছে, তখন এই জিনিসগুলো তো মানুষ বিশ্লেষণ করে এলাকার হিসেবে, কোন এলাকায় কার সাথে কম্পিটিশন, কত % ভোটের কম্পিটিশন, আওয়ামী লীগের ভোটেরগুলো কি অবস্থা, সব বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটা কথা আগাম বলে ফেলেছে, বলে নিজের পায়ে নিজে কুড়ালটা মেরে দিছে। আপাতত তারা একটু চুপচাপ থাকবে। নেক্সট ডিসেম্বরে পার্লামেন্টে তখন একটা প্রস্তুতি নিয়ে আগাবে আমার মনে হয়।